হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তোমাদের নিজেদের চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আজকে আমরা এসএসসি এমটিএস ও হাবিলদার এক্সাম 2025কে টার্গেট করে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস ক্লাসটা শুরু করছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 1। আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম তোমাদের এই এমটিএসের জন্য ক্লাস প্রয়োজন কিনা। তো তোমাদের রেসপন্সে কিন্তু এই ক্লাসটা শুরু করা হচ্ছে বা এই সিরিজটা কিন্তু শুরু করা হচ্ছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কী বলেছে ইতিহাস থেকে, যে ডকট্রিন অফ স্ল্যাব নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়েছিল। দেখো এই যে ডকট্রিন অফ ল্যাবস, সবার প্রথম মনে রাখতে হবে এটা কিন্তু ডালহৌসি দ্বারা প্রচলিত হয়েছিল। ঠিক আছে, ডালহৌসি দ্বারা প্রচলিত হয়েছিল। আর এটার নিয়মটা কী ছিল, যে কোনো যদি রাজা থাকে আর সেই রাজার যদি কোনো ছেলে বা দত্তক ছেলে না থাকে, তাহলে কিন্তু সেই রাজ্যটা ব্রিটিশদের ভেতরে সমবেত হবে। ঠিক আছে, তো এটাই কিন্তু ডকট্রিন অফ ল্যাবসের মূল কথা ছিল। এইবার এই যে ডকট্রিন অফ ল্যাবস, এই যে নীতিটা সবার প্রথম ভারতের কোন জায়গাটা গ্রহণ করেছিল সেটা হচ্ছে কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সাতারা রাজ্যের ওপর। ঠিক আছে, যে সাতারা রাজ্য ছিল তার ওপর কিন্তু এই ডকট্রিন অফ ল্যাবস সবার প্রথম কার্যকর হয়েছিল। নেক্সট দেখব আমরা কি বলেছে আজকের 2 নম্বর কোশ্চেন, যে ভারতের প্রথম নাগরিক অবাধ্যতা আন্দোলনের সূচনা হয় কোথা থেকে। দেখো এই ধরনের ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমাদের এমটিএসের পরীক্ষাগুলো হয়ে থাকে। যারা দিয়েছো এর আগে এমটিএস তারা কিন্তু খুব ভালো করে জানো এই রকম ল্যাঙ্গুয়েজে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমাকে কোশ্চেন করা হয়। তার কারণ এমটিএসে কিন্তু জিকে আর যে তোমার ইংলিশ থাকে তার ওপরেই কিন্তু মেরিট হয়। অঙ্ক আর যে জিআই থাকে, ম্যাথ আর যে জিআই থাকে সেটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং। তোমাদের মেরিট কিন্তু এই দুটোর ওপরে হয়, জিকে আর ইংলিশের ওপরে। তাই জিকে কিন্তু একটু খটোমটো হয়। ঠিক আছে, তো দেখো কি হবে এটা সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হবে কিন্তু এটা হয়ে যাচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, চম্পারণ সত্যাগ্রহ কিন্তু হচ্ছে ভারতীয়দের দ্বারা প্রথম নাগরিক অবাধ্যতামূলক আন্দোলন, যেটা কিন্তু গান্ধীজি দ্বারা নেতৃত্ব দেওয়া হয়েছিল 1917 সালে বিহারের চম্পারণে হয়েছিল। নীল চাষিদের জন্য কিন্তু গান্ধীজি এই আন্দোলনটা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে। 3 নাম্বার কোশ্চেন, ভারতের সবথেকে গভীর নদী উপত্যকা কোনটা? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এবং মহানদী। অনেকে কিন্তু এটার অ্যান্সার গঙ্গা করবে, তার কারণ কি, গঙ্গা সবথেকে বড় নদী, তাই সবথেকে বড় উপত্যকা গঙ্গারই হবে, এটা তোমরা মনে করো। কিন্তু এটা কিন্তু নয়। মনে রাখতে হবে দীর্ঘতম নদী কিন্তু বা সবথেকে বড় নদী গঙ্গা হলেও উপত্যকার বেসিসে বা বেসিনের বেসিসে কিন্তু ব্রহ্মপুত্র নদীর যে উপত্যকা সেটা কিন্তু সর্ববৃহৎ আর সর্বগভীর। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখব 4 নাম্বার কোশ্চেন কি বলেছে, কোন প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মারক্যালি, ঠিক আছে, মারক্যালি স্কেলটা যুক্ত। মারক্যালি স্কেলটা কোন প্রাকৃতিক বিপর্যয়ের সাথে যুক্ত? তো তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনের লেভেলটা কত হাই। মারক্যালি স্কেল এটা কোন প্রাকৃতিক বিপর্যয়ের সাথে যুক্ত? ঘূর্ণিঝড়, ভূমিকম্প, খরা নাকি বন্যা? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে মার্কেলি যে স্কেলটা আছে না, এই যে মার্কেলি যে স্কেলটা আছে এটা কিন্তু যে আর্থকোয়েক বা ভূমিকম্পের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, ভূমিকম্পের সাথে সম্পর্কযুক্ত আরও কিছু তোমার যে ইনস্ট্রুমেন্ট হয়ে থাকে, যেরকম কিন্তু হয়ে যাচ্ছে রিক্টার স্কেল। ঠিক আছে, রিক্টার স্কেল এটাও কিন্তু ভূমিকম্পের মেজারমেন্টে ব্যবহার করা হয়। তারপরে কি, সিসমোগ্রাম, এটাতেও কিন্তু ভূমিকম্পের তরঙ্গের যে প্রকৃতি সেটা মাপা হয়ে থাকে। নেক্সট দেখব আমরা কি বলেছে আজকের 5 নাম্বার কোশ্চেন, যে কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে। তো ভারতের সংবিধানের কোন আর্টিকেলে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে? অনুচ্ছেদ আর্টিকেল 352, 356, 360 নাকি ওপরের সবগুলো? দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে ওপরের সবগুলো। এবার দেখো আমরা জানবো এই এমার্জেন্সিগুলো, এই যে আর্টিকেলগুলো কোথায় কি আছে। দেখো 352তে কি আছে? 352তে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে। ঠিক আছে, ন্যাশনাল যে এমার্জেন্সি তার কথা কিন্তু বলা হয়েছে। এটা কিন্তু ভারতে 3বার লাগু হয়েছে। ঠিক আছে, ভারতে কিন্তু 3বার এই ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়েছে। আচ্ছা, তারপরে কি আছে 356, এটাকে কিন্তু আমরা প্রেসিডেন্ট রুল বলে থাকি বা এটাকে কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসনও বলে থাকি। ঠিক আছে, এটা কিন্তু বর্তমানে যে মণিপুর রাজ্য সেখানে কিন্তু লাগু আছে। আর এই যে অনুচ্ছেদ 360, এখানে কি আছে? এখানে কিন্তু যে অর্থনৈতিক যে এমার্জেন্সি বা যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এটার কথা কিন্তু বলা আছে, যেটা কিন্তু ভারতে এখনও পর্যন্ত একবারও লাগু হয়নি। নেক্সট দেখব কি বলেছে 6,
বিচার ভাগ বা বিচার বিভাগ স্বাধীন কিন্তু দায়বদ্ধ, এর মানে হলো, দেখো এরকম ধরনের কোটেশন ওয়াইজ কোশ্চেনও কিন্তু তোমাদের এমটিএসে তোমরা দেখতে পাবে। তার কারণ এমটিএসের যে জিকে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে থাকে। আমার মনে হয় যে সিজিএলও হয়তো এত কঠিন জিকে আসে না, যেগুলো কিন্তু এমটিএসে আসে, এত খুঁটিয়ে খুঁটিয়ে এমটিএসে প্রশ্ন করা হয়। তো দেখো বিচার বিভাগ স্বাধীন কিন্তু দায়বদ্ধ এর মানে কি, তো কোটেশন ওয়াইজ একটা কোশ্চেন, তো আমরা প্রত্যেকটা পড়ব। বিচার করা সরকারি কর্মচারী, তারপর বিচার বিভাগ স্বাধীন তবে সংবিধানের প্রতি দায়বদ্ধ, বিচারপতিরা সংসদের প্রতি জবাবদিহি করতে পারবেন, নাকি বিচারপতিরা রাষ্ট্রপতির অধীন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিচার বিভাগ স্বাধীন কিন্তু দায়বদ্ধ। তো মনে রাখতে হবে বিচার বিভাগ স্বাধীন, আমাদের যে জুডিশিয়ারি সিস্টেমটা আছে সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তারা কিন্তু সংবিধানের প্রতি দায়বদ্ধ, কিন্তু তার কারণ তারা কিন্তু সংবিধানকে উপেক্ষা করে কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে, এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে যে ভারতীয় সংবিধানের কোন ধারাতে বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে আলাদা করার কথা বলা হয়েছে, জুডিশিয়ারি থেকে এক্সিকিউটিভ যে পাওয়ার সেটা আলাদা করার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়, সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট দেখব 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার মানে জলের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার মানে কি, জলের তড়িৎ বিশ্লেষণ। জলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন গ্যাস নির্গত হয়। ঠিক আছে, তো আমরা জানি তড়িৎ বিশ্লেষণে কি থাকে, তড়িৎ বিশ্লেষণে কিন্তু এরকম একটা জার থাকে যেখানে কিন্তু একটা ইলেকট্রোলাইট থাকে, আর এরকম করে কিন্তু তোমার হচ্ছে দুটো ইলেকট্রোড থাকে, একটাকে ক্যাথোড বলে, একটাকে কিন্তু অ্যানোড বলে। ঠিক আছে, ক্যাথোড কিন্তু নেগেটিভ হয়ে যায় আর অ্যানোড কিন্তু পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, তো বলেছে যে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটারে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন গ্যাস নির্গত হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, মানে তো ক্যাথোডে কোন গ্যাস নির্গত হয়, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা পরবর্তী কোশ্চেন কি বলেছে। 8 নম্বর কোশ্চেন, ডিএনএ আবিষ্কারের সময় ডাবল হেলিক্স মডেল কারা প্রস্তাব করেছিলেন। দেখো ডিএনএর যে ডাবল হেলিক্স মডেল, অর্থাৎ তোমরা যখন ডিএনএ দেখেছো দেখবে ডিএনএ কিন্তু এরকম তোমার হচ্ছে ডাবল দুটো হেলিক্স থাকে। ঠিক আছে, তো এই যে ডাবল হেলিক্স যে মডেল, এই মডেলটা কারা দিয়েছিল, যার জন্য কিন্তু এদেরকে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, ডিএনএর যে ডাবল হেলিক্স মডেল আছে এটা কিন্তু ওয়াটসন, বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক দিয়েছিলেন, এই কারণের জন্য এদেরকে কিন্তু নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার দেখো ডিএনএর মধ্যে কিন্তু তোমার হচ্ছে কিছু নাইট্রোজেন বেস থাকে, যেরকম তোমরা বলতে পারো অ্যাডেনিন। ঠিক আছে, অ্যাডেনিন, তারপরে হচ্ছে গুয়েনিন, অ্যাডেনিন গুয়েনিন সাইটোসিন। ঠিক আছে, সাইটোসিন থিয়ামিন, এরকম কিন্তু তোমার হচ্ছে কিছু নাইট্রোজেনাস বেস থাকে। আর ডিএনএ মূলত কী দিয়ে তৈরি, ডিএনএ কিন্তু মূলত ডিএনএর যে ম্যাক্সিমাম যে কম্পাউন্ডটা মানে কম্পোনেন্টটা সেটা কিন্তু সুগার। ঠিক আছে, সুগার আর কিন্তু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এই ডিএনএ। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 9 নম্বর কোশ্চেন, যে ভ্যালেন্সি অফ, এখানে দেখো এইখানে ডিএনএতে আর একটা জিনিসও বলে রাখি, যে তোমার ডিএনএতে কিন্তু তোমার যে প্রোটিনটা থাকে, একটা কিন্তু প্রোটিনও থাকে ডিএনএর মধ্যে, যেটাকে কিন্তু কি বলা হয়, যেটাকে কিন্তু হিস্টোন প্রোটিনও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাও কিন্তু ডিএনএ তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ হিস্টোন প্রোটিনটা। নেক্সট দেখব আমরা পরবর্তী কোশ্চেন কি বলেছে। দেখো আজকের তোমার 9 নম্বর কোশ্চেন, যে ভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইন অ্যামোনিয়া কত, মানে বলতে চেয়েছে যে তোমার এই কোশ্চেনটা বাংলাতে ট্রান্সলেট করা হয়নি, দুঃখিত। তো এই কোশ্চেনটার মানে প্রথমে তোমাদেরকে বুঝিয়ে দিই, যে অ্যামোনিয়া যার সংকেত হচ্ছে NH3, সেখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত। দেখো এখানে সবার প্রথম দেখতে হবে এর মধ্যে কি কি আছে, নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে। তো দেখো নাইট্রোজেনের যে তোমার হচ্ছে মানে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু 7। ঠিক আছে, আর হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের কিন্তু 1। তো যদি আমরা নাইট্রোজেনকে ইলেকট্রন কনফিগারেশন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কত, 2 আর তোমার হচ্ছে 5। ঠিক আছে, 2 আর 5। আচ্ছা এবার দেখো যদি আমরা এদিক থেকে তোমার হচ্ছে হাইড্রোজেনকে দেখি, হাইড্রোজেনের হচ্ছে একটা। এইবার তোমরা যদি ভালো করে খেয়াল করো নাইট্রোজেন, আর আমরা কিন্তু একটা জিনিস জানি যে কোনো একটা এলিমেন্ট হাইড্রোজেনকে বাদ দিয়ে সেই এলিমেন্টকে কিন্তু স্টেবল হতে গেলে তাকে কিন্তু তার লাস্টের শেলে 8টা ইলেকট্রন দরকার পড়ে তার। এক্ষেত্রে দেখো নাইট্রোজেনের কাছে কিন্তু তোমার 5টা আছে। ঠিক আছে, নাইট্রোজেনের কাছে 5টা আছে, সেই কারণের জন্য নাইট্রোজেনের কাছে আর কটা প্রয়োজন হবে, নাইট্রোজেনের কিন্তু আর 3টে প্রয়োজন হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডের নাইট্রোজেনের যে ভ্যালেন্সি হবে সেটা কিন্তু 3 হবে। আচ্ছা এটাকে এইভাবেও করা যায়, আর একটাভাবেও কিন্তু এটা করা যায়। এই যে NH3 তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু উল্টো হিসেবে গুণ থাকে,
অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই যে দেখে আমরা করতে পারবো নাইট্রোজেন, দেখো হাইড্রোজেনের যেটা এখানে অ্যাটম আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু নাইট্রোজেনের ভ্যালেন্সি হয়, আর নাইট্রোজেনের কিছু নেই মানে এক আছে, এটা কিন্তু হাইড্রোজেনের ভ্যালেন্সি হয়, এইভাবেও কিন্তু করা যেতে পারে। আচ্ছা, এটার যে তোমার ইলেকট্রন ডট স্ট্রাকচার সেটা যদি আমরা আঁকি তাহলে কিন্তু ভালো বুঝতে সুবিধা হবে। দেখো সবার প্রথম দেখো এটা কিন্তু NH3, এন মানে কি, এন কিন্তু তোমার একটা নন মেটাল, আর এন মানে নাইট্রোজেন একটা নন মেটাল, হাইড্রোজেনও কিন্তু একটা নন মেটাল, অর্থাৎ এটা কিন্তু একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, ঠিক আছে, একটা সমযোজী বন্ধন। আচ্ছা, যদি আমরা এটাকে ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে কি দেখেছিলাম, ইলেকট্রনিক কনফিগারেশন করলে পাচ্ছিলাম 7 নাইট্রোজেনের জন্য, তো এটা কিন্তু তোমার হচ্ছে 2 আর 5 হচ্ছিল, আর হাইড্রোজেনের জন্য 1, হাইড্রোজেনে কিন্তু একটাই থাকছিল। ইলেকট্রন ডট স্ট্রাকচার কিন্তু সবসময় আউটার মোস্ট শেল দিয়ে হয়। তো আমরা যদি এখানে নাইট্রোজেনকে দেখি, নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে 5টা আছে, তাহলে 1, 2, 3, 4, আর মনে করো এখানে আছে 5টা। আর হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন কিন্তু এখানে 3টে আছে। তো এই একটা হাইড্রোজেন, এর কাছে মনে করো একটা তোমার হচ্ছে অ্যাটম আছে। আচ্ছা, এর কাছে হাইড্রোজেন, এর কাছে একটা অ্যাটম, আর এর কাছে একটা হাইড্রোজেন, এ একটা অ্যাটম। আচ্ছা, নাইট্রোজেনের কটা প্রয়োজন হবে, 3টে প্রয়োজন হবে, আমরা একটু আগে বললাম ভ্যালেন্সি 3। তো নাইট্রোজেন এটার সাথে একটা পেয়ারিং করে নেবে, এটার সাথে একটা পেয়ারিং করবে, এটার সাথে একটা পেয়ারিং করবে, তৈরি করে কিন্তু এই কম্পাউন্ডটা তৈরি করবে। এবার দেখো হাইড্রোজেনকে স্টেবল হতে গেলে কী প্রয়োজন, হাইড্রোজেনকে স্টেবল হতে গেলে 2টো প্রয়োজন আমরা জানি। তো হাইড্রোজেন দেখো নাইট্রোজেনের এটার সাথে শেয়ারিং করে নেবে, শেয়ারিং করে কিন্তু 2টো স্টেবল হয়ে যাবে, আর এই কম্পাউন্ডটা কিন্তু আমাদের তৈরি করবে। আশা করি বোঝাতে পেরেছি। তাও কারোর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানিও। তোমাদেরকে তো আগেও বলেছি, যদি তোমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও চাই অবশ্যই আমাকে জানাবে, আমি কিন্তু ব্যবস্থা করে দেবো। নেক্সট দেখব আমরা আজকে 10 নম্বর কোশ্চেন, যে ফটোসিনথেসিসে ডার্ক রিয়াকশন মূলত ঘটে কোথায়। তো এই যে ফটোসিনথেসিস বা যে সালোক সংশ্লেষ, সেই সালোক সংশ্লেষে যে ডার্ক রিয়াকশন সেটা কোথায় ঘটে, সূর্যালোকের উপস্থিতিতে, রাতের বেলাতে, স্ট্রোমাটাতে, নাকি ক্লোরোফিল ছাড়া। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্ট্রোমাতে। স্ট্রোমাতে কিন্তু এই ডার্ক রিয়াকশানটা ঘটে থাকে। নেক্সট দেখব আমরা কি বলেছে আজকের 11তম কোশ্চেন, যে জিডিপি আর জিএনপির মধ্যে পার্থক্য কি। দেখো ইকোনমিক্স থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে মানে তোমাদের এসএসসির যে কোনো যে তোমার পরীক্ষা আছে, ঠিক আছে, যে কোনো পরীক্ষাতে কিন্তু ইকোনমিক্স থেকে কোশ্চেন আসে। এমটিএসে তো তোমরা 7-8টা কোশ্চেনও পেয়ে যেতে পারো, ঠিক আছে, এতটাই ইম্পর্টেন্ট ইকোনমিক্স কিন্তু পড়তে হবে। দেখো তো জিডিপি আর হচ্ছে যে জিএনপি আছে এর মধ্যে প্রধান পার্থক্য কী। সবার প্রথম মনে রাখতে হবে জিডিপি মানে কিন্তু হয়ে যাচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপি মানে কিন্তু হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, এবার দেখো এই জিডিপি আর জিএনপির মধ্যে যেটা প্রধান পার্থক্য সেটা হচ্ছে জিএনপি বিদেশে প্রাপ্ত আয়ও গণনা করা হয়, মানে যেটা তোমার জিএনপি থাকে সেই জিএনপিতে কিন্তু বিদেশ থেকে যে প্রাপ্ত আয়টা, যেটাকে আমরা এফডিআই বলি, ঠিক আছে, তো সেই এফডিআইতেও কিন্তু কী করা হয়, এফডিআইও কিন্তু তোমার এখানে ধরা হয়। কিন্তু যেটা জিডিপি আছে সেই জিডিপিতে কিন্তু সম্পূর্ণ তোমার হচ্ছে আমাদের দেশের মধ্যে যেটা সেটাকে কিন্তু ধরা হয়, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন আমরা দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 12তম কোশ্চেন, যে ইনফ্লেশন ও আনএমপ্লয়মেন্ট এর মধ্যেকার সম্পর্ক বোঝাতে কোন বক্ররেখা ব্যবহার করা হয়। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে তোমার বেকারত্বের যে পিরামিড বা বেকারত্বের যে গ্রাফ, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি আর আনএমপ্লয়মেন্ট এই যে মানে বেকারত্ব, এই দুটোকে কাজে লাগিয়ে একটা কিন্তু গ্রাফ বানানো হয়েছে। তো সেটা কি গ্রাফ নামে পরিচিত বা কার বক্ররেখা নামে পরিচিত। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট এই দুটোর রিলেশন করে যে কার্ভটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু ফিলিপস কার্ভ বা ফিলিপের বক্ররেখা নামে পরিচিত। নেক্সট দেখব আমরা 13তম কি বলছে, ভারতের জিপিএস সমতুল্য নেভিগেশন সিস্টেমের নাম কি। দেখো সবার প্রথম তোমাদের বলে রাখি জিপিএস কোন দেশের, জিপিএস কিন্তু ইউএসের। কিন্তু ভারত ইউএসের ওপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট না থেকে নিজেদের কিন্তু একটা জিপিএস সিস্টেম তৈরি করেছে। তো সেটার নাম কি, তো সেটার নাম কিন্তু হয়ে যাচ্ছে নাবিক, ঠিক আছে, সেটার নাম কি, সেটার নাম কিন্তু হয়ে যাচ্ছে নাবিক। এবার দেখো তোমরা এখানে ইনসার্ট দেখতে পাচ্ছ, এটা কি, এটা কিন্তু তোমার হচ্ছে যে কমিউনিকেশন যে স্যাটেলাইটগুলো থাকে না, সেই কমিউনিকেশন স্যাটেলাইটের মধ্যে কিন্তু ইনসেটটা পড়ছে। নেক্সট দেখবো আমরা আজকের 14 নম্বর কোশ্চেন কি বলেছে,
তো নেক্সট দেখো কি বলেছে 14 নম্বর কোশ্চেনটা, যে কোন কম্পিউটার ভাষা সম্পূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড নয়। তো এই যে তোমার 4টে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ আছে বা কম্পিউটার প্রোগ্রামিং আছে, এর মধ্যে থেকে কোনটা সম্পূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড নয়, সি প্লাস প্লাস, জাভা, পাইথন নাকি কোটলিন। তো সঠিক অ্যান্সার কী হবে, সম্পূর্ণ তোমার যেটা সাবজেক্ট ওরিয়েন্টেড নয় সেটা কিন্তু হচ্ছে সি প্লাস প্লাস। ঠিক আছে, এটা কিন্তু পার্শিয়ালি সাবজেক্ট ওরিয়েন্টেড। ঠিক আছে, মনে থাকবে নিশ্চয়ই। নেক্সট প্রশ্ন দেখবো, দেখো কম্পিউটার থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, এমন নয় যে কম্পিউটার থেকে কোশ্চেন কিন্তু আসে না এসএসসি এমটিএসে, কম্পিউটার থেকেও কিন্তু তোমাদের 2-3টে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, কম্পিউটারও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এটাও কিন্তু ঠিক করে পড়তে হবে। নেক্সট দেখবো আমরা কি বলেছে 15 নম্বর কোশ্চেন। এটা একটা জিআই টাইপের কোশ্চেন আর খুব সোজা একটা কোশ্চেন, এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি, যে যদি একটি শব্দের অক্ষরগুলিকে রিভার্স করে লিখলে রাজ হয় তাহলে মূল শব্দ কী। দেখো এইরকম সোজা কোশ্চেন পরীক্ষাতে কিন্তু সব প্রশ্ন কঠিন হয় না। ঠিক আছে, কিছু পরিমাণ প্রশ্ন মডারেট হয়, কিছু ইজি হয়, আর কিছু কিন্তু খুবই হার্ড লেভেলের হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই ইজি লেভেলের কোশ্চেন যেটা কিন্তু সহজেই করা যাবে। তো এটার অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য HW থাকলো। আমরা নেক্সট প্রশ্নে যাব, কি বলেছে দেখি, যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দিনে কতবার একসাথে হয়। তো ঘড়ির ভেতরে যে ঘন্টার কাঁটা থাকে আর যে মিনিটের কাঁটা থাকে এরা ঘোরে, তো এরা ঘুরতে ঘুরতে কতবার একসাথে হয় সেটা কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 22। এরা কিন্তু 22 বার পরস্পর কী হয়, পরস্পর কিন্তু একসাথে হয়। নেক্সট দেখব আজকের 17তম কোশ্চেন কি বলেছে, যে 2025 সালে, দেখো এটা এবার থেকে কিন্তু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হয়ে যাচ্ছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের থেকে রাখিনি, আমি ওই রকম টাইপেরই, মানে তখনকার সময় মনে করো যে G20টা হয়েছিল, ঠিক আছে 2024 সালে বা তার আগের থেকে যেখান থেকে প্রশ্নটা কালেক্ট করা হয়েছে, তো সেইখানকার G20গুলো তো পড়ার কোনো কাজ নেই, সেই কারণের জন্য আমি তোমার হচ্ছে এই রিসেন্ট যে G20টা হলো তার থিম কিন্তু এখানে নিয়ে এসেছি, বা সেই সংক্রান্ত রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নিয়ে এসেছি। তো দেখো 2025 সালে ভারতের G20 প্রেসিডেন্সির থিম কী ছিল, এটা কিন্তু জিজ্ঞাসা করেছে। দেখো সবার প্রথম মনে রাখতে হবে যে 2025 সালে ভারতের G20 প্রেসিডেন্সির যেটা থিম ছিল সেটা কী ছিল, সেটা কিন্তু ছিল ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার। ঠিক আছে, ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 18তম কোশ্চেন। দেখো চন্দ্রযান 3 থেকে কিন্তু তোমাদের এমটিএস পরীক্ষাতে কোশ্চেন আসতেই পারে, তার কারণ এটা কিন্তু খুব ফেমাস একটা ইনসিডেন্ট। ঠিক আছে, তো ভারতের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর কিন্তু অনেক বড় একটা সাফল্য, তাই এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন তোমাদের জানতে হবেই। তো চন্দ্রযান 3 সবার প্রথম মনে রাখতে হবে, চন্দ্রযান 3 কিন্তু তোমার পাঠানো হয়েছিল কত তারিখে, 14ই জুলাই তারিখে কিন্তু পাঠানো হয়েছিল। কত সালটা কিন্তু ছিল 2023। আচ্ছা, এই যে এটা কিন্তু 23 অগস্ট, ঠিক আছে 23 অগস্ট কিন্তু কি হয়েছিল, চাঁদের মাটিতে পা রেখেছিল, সেই কারণের জন্য কিন্তু আমরা 23 আগস্টের তারিখকে আমাদের ন্যাশনাল স্পেস ডে হিসেবে সেলিব্রেট করি। আচ্ছা, এই যে চন্দ্রযান 3 সেটা চাঁদের যে অংশে ল্যান্ডিং করেছিল সেটা কোথায় ছিল, সেটা কিন্তু ছিল চাঁদের দক্ষিণ মেরু। চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা কিন্তু প্রথম যে তোমার স্যাটেলাইট সেটা কিন্তু চন্দ্রযান 3 ছিল পুরো ওয়ার্ল্ডের ভেতরে। আর এখানে কিন্তু তোমার যে ল্যান্ডার ছিল সেই ল্যান্ডারের নাম কি ছিল, ল্যান্ডারের নাম কিন্তু ছিল বিক্রম। ঠিক আছে, আর যে রোভার ছিল সেই রোভারের নাম কিন্তু ছিল প্রজ্ঞান। ঠিক আছে, রোভারের নাম ছিল প্রজ্ঞান। আর চাঁদের যে পয়েন্টে এই যে তোমার যন্ত্রটা বা স্যাটেলাইটটা ল্যান্ড করেছিল সেটাকে কিন্তু নাম দেওয়া হয়েছিল শিব শক্তি পয়েন্ট। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, তোমাদের জন্য আমার একটা কোশ্চেন থাকবে, যে এই চন্দ্রযান 3 কোন রকেট দিয়ে লঞ্চ করা হয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমাদের জন্য এটা একটা HW থাকলো, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা কোশ্চেন। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে 19তম কোশ্চেন, ভারতের জাতীয় পতাকায় চক্র কে প্রতীক করে, মানে চক্র ভারতের যে জাতীয় পতাকার মধ্যে যে চক্রটা থাকে সেটা কিসের প্রতীক, ধর্ম, সত্য, আইন নাকি উৎপাদন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা একটু ইজি লেভেলের কোশ্চেন ছিল, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সত্য। নেক্সট দেখব 20তম কোশ্চেন কি বলেছে, যে সংসদের উভয় কক্ষ মিলিয়ে যুক্ত অধিবেশন আহ্বান কে করেন, বা জয়েন্ট সেটিং। যুক্ত অধিবেশন মানে কি, যুক্ত অধিবেশন মানে কিন্তু হয়ে যাচ্ছে জয়েন্ট সিটিং। তো জয়েন্ট সিটিং কে
আহ্বান করেন, তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। এখানে কিন্তু একটা কনফিউশন হয়, অনেক সময় কিন্তু কোশ্চেনটা এরকম দিয়ে দেয় যে সংসদের উভয় কক্ষে কে সভাপতিত্ব করেন। তোমরা অনেকে ভাবো যে যেহেতু রাষ্ট্রপতিই ডাকেন সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি হয়তো সভাপতিত্ব করবেন, তো সেটা কিন্তু ভুল। মনে রাখবে রাষ্ট্রপতি সংসদের জয়েন্ট সিটিংটা আহ্বান করলেও সেটাকে কিন্তু কন্ডাক্ট করেন লোকসভার স্পিকার। নেক্সট দেখব আজকের 21তম কোশ্চেন কি বলেছে, যে হু এর সদর দপ্তর কোথায় আছে। সবার প্রথম জানতে হবে হু মানে কি। হু মানে কিন্তু হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তোমাদের অনেকবার এটা করিয়েছি। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তো এটার সদর দপ্তর কোথায় আছে, এটার সদর দপ্তর কিন্তু অবস্থিত জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভা শহরে কিন্তু অবস্থিত। 7ই এপ্রিল প্রত্যেক বছর কিন্তু কি পালন করা হয়, 7ই এপ্রিল কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়ে থাকে। তার কারণ 1948 সালের কিন্তু 7ই এপ্রিল হু প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব 22তম কোশ্চেন কি বলেছে, যে ইউএনওর স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য নয় কে। দেখো সবার প্রথম মনে রাখতে হবে ইউএনওর কিন্তু অনেকগুলো অঙ্গ আছে, তার ভেতরে কিন্তু একটা অঙ্গ হয়ে গেল ইউএনএসসি, যার মানে কিন্তু হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, বা বাংলাতে বললে কিন্তু জাতিপুঞ্জের যে তোমার নিরাপত্তা পরিষদ। তো এই নিরাপত্তা পরিষদে কিন্তু মোট টোটাল 15টা মেম্বার থাকে বা 15টা কান্ট্রি মেম্বার থাকে, যার ভেতরে 10টা কিন্তু অস্থায়ী, ঠিক আছে, আর 5টা হচ্ছে স্থায়ী। তো বলেছে কিন্তু এর ভেতরে কোনটা স্থায়ী সদস্য নয়। তো দেখো স্থায়ী সদস্যদের মধ্যে কারা পড়ছে সেটা আগে দেখব। তো স্থায়ী সদস্যদের মধ্যে কিন্তু ইউএসএ পড়ছে, তারপরে হচ্ছে ফ্রান্স পড়ছে, ইউকে পড়ছে, রাশিয়া পড়ছে, আর কিন্তু চায়না পড়ছে। এই যে 5টা কান্ট্রি আছে এটা কিন্তু স্থায়ী সদস্যের মধ্যে পড়ছে। তো এইগুলো বাদ দিয়ে বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে, এগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো হয়ে যাবে তোমার হচ্ছে অস্থায়ী মেম্বার। তো দেখো এখানে কি আছে, অপশান এলিমিনেশনের মাধ্যমে আমরা করতে পারবো। তো অপশান এলিমিনেশনের মাধ্যমেও কিন্তু আমরা এটা করতে পারি, ঠিক আছে। দেখো চীন পার্মানেন্ট মেম্বার, ফ্রান্স পার্মানেন্ট মেম্বার, এবার যদি চলে আসি রাশিয়াও কিন্তু দেখলাম পার্মানেন্ট মেম্বার। তো এর মধ্যে একমাত্র পার্মানেন্ট মেম্বার নয় কে, পার্মানেন্ট মেম্বার নয় কিন্তু ভারত মনে রাখবে ভারত কিন্তু অস্থায়ী মেম্বার, আর ভারত কিন্তু অস্থায়ী মেম্বার হিসেবে মোট 8বার সার্ভ করেছে, ঠিক আছে, 8বার কিন্তু ইউএনের অস্থায়ী মেম্বার হিসেবে যুক্ত হয়েছে। নেক্সট দেখব আজকের 23তম কোশ্চেন, একটা মেজারমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে। এই রকমের মেজারমেন্ট কিন্তু পরীক্ষাতে এসএসসির পরীক্ষাতে আসেই, তোমাকে হয়তো দিয়ে দেবে, মানে এমটিএসে তো আসেই, যে ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্য কত, বা দুটো ফুটবল খেলায় দুটো বার পোস্টের মধ্যে কত দূরত্ব থাকে, বা একটা ক্রিকেট খেলার মাঠে তোমার হচ্ছে ক্রিকেটের দৈর্ঘ্য কত হয়, ঠিক আছে। এই রকমের কোশ্চেন কিন্তু তোমাদের দেয়ই, ঠিক আছে। এগুলো কিন্তু করা খুব ইম্পসিবল হয়ে যায়, কিন্তু তাও পড়তে হবে। যত প্র্যাকটিস করবে, যত তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমরা এগুলোর অ্যান্সার ইজিলি করতে পারবে। সেরকম কিন্তু একটা মেজারমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে যে 1 হেক্টর মানে কত বর্গমিটার। তো মনে রাখবে 1 হেক্টর মানে কিন্তু হয়ে যাচ্ছে 10,000 বর্গমিটার, ঠিক আছে। 1 হেক্টর মানে কিন্তু হয়ে যাচ্ছে 10,000 বর্গমিটার। নেক্সট দেখব আজকের 24তম কোশ্চেন কি বলেছে, যে স্পিড যদি 90 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে 2 ঘন্টায় গাড়ি কত দূরত্ব অতিক্রম করবে। তো এটা তো তোমার ম্যাথের মধ্যে চলে আসে, তাও কিন্তু এটা জিকের মধ্যে দিয়েছিল ওরা, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এখানে কিন্তু দূরত্ব দিয়েছে। তো আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়ালস টু কী হয়, ডিস্টেন্স ইকুয়ালস টু কিন্তু টাইম ইন্টু স্পিড হয়ে থাকে। তো টাইম কত আমাদের 2 ঘন্টা, আর স্পিড হচ্ছে 90, জাস্ট গুণ করে দাও। তো 180 কিলোমিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। কোথায় আছে, অপশান সিতে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব আজকের 25তম কোশ্চেন কি বলেছে, যে 2024 সালের ক্রিকেট টি20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে। তোমাদের যখন এই শিফটটা হয়েছিল, তো এই শিফটে কিন্তু মানে এরকমই একটা কোশ্চেন ছিল ক্রিকেট থেকে। তো আমি সেই শিফটের থেকে ওই কোশ্চেনটা না দিয়ে ক্রিকেটের এখনও পর্যন্ত হওয়া সবথেকে গুরুত্বপূর্ণ ইভেন্টের মধ্যে কিন্তু 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তো আমি সেটাকেই রেখেছি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারত, ঠিক আছে। তো আমরা সকলে জানি ভারত কিন্তু বারবাডোজে কাকে হারিয়েছিল, সাউথ আফ্রিকাকে হারিয়ে কিন্তু ভারত কী করেছিল, ভারত কিন্তু 2024 সালের যে টি20 ওয়ার্ল্ড কাপ ছিল সেই টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর হচ্ছে তোমাদের
কোন কোন বিষয়ে ক্লাস প্রয়োজন। এবার থেকে তো এমটিএসের জন্য প্রত্যেক দিন প্রিভিয়াস ইয়ারের ক্লাস কন্টিনিউ হবেই। তাছাড়া আমাদের কিন্তু রেলের গ্রুপ ডি বা রেলের এনটিপিসির জন্য ক্লাস এই চ্যানেলে করানো হয়। তো তোমাদের যদি মনে হয় সেগুলো দেখবে, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, জয় হিন্দ।